ধন্যবাদ। আমরা একটি সেশন শেষ করলাম আমেরিকান বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য করণীয় কি সেই বিষয়ে আলোচনা নিয়ে। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় সেশনে, যেখানে আমরা কথা বলবো যেখানে আমরা জানবো যে আমাদের আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিতে ইংরেজি ছাড়াও যে আরো অনেক আকর্ষণীয় বিষয় রয়েছে যেগুলি ইংরেজির সাথে সম্পর্কিত এবং সেগুলি নিয়ে কাজ করার সুযোগ রয়েছে, ডিগ্রি করার সুযোগ রয়েছে, উচ্চতর অধ্যয়নের সুযোগ রয়েছে। সেগুলি আসলে কি কি সেগুলি নিয়ে আমাদের সাথে কথা বলবেন মোহাম্মদ মিজানুর রশিদ। তিনি ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট ডালাস, এটি খুব মজার ব্যাপার, ইউনিভার্সিটি অফ টেক্সাসের বেশ কয়েকটি ক্যাম্পাস রয়েছে এবং প্রত্যেকটি অসাধারণ কাজ করছে। তারই একটি ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট ডালাস, মার্কিন যুক্তরাষ্ট্রে। তিনি সেখানে পিএইচডি স্টুডেন্ট হিসেবে কাজ করছেন। আমি রূপকের ব্যাপারে একটি ছোট্ট অ্যানেকডোট আছে, মানে এটি অসাধারণ একটি বিষয় যেটি আমার ধারণা আমাদের শিক্ষার্থীদেরকে খুব অনুপ্রাণিত করবে। মিজানুর রশিদ রূপক কিন্তু সেই অর্থে টোফেল, জিআরই এই ধরনের পরীক্ষার ব্যাপারে তাকে চিন্তা করতেই হয়নি। তিনি সরাসরি তার স্টেটমেন্ট অফ পারপাস এত ভালো ছিল, তার যে রাইটিং স্যাম্পলটাই এত ভালো ছিল যে ইউনিভার্সিটি সরাসরি তাকে বলে বসেছে যে বাকি বিষয়গুলো নিয়ে আমরা চিন্তিত নই, তুমি চলে আসো, তুমি এখানে আমাদের সাথে কাজ করো। তার মানে কাসিফুর রহমান যেটি বলছিলেন যে আপনার রাইটিং স্যাম্পল, আপনার স্টেটমেন্ট অফ পারপাস, আপনার পার্সোনাল স্টেটমেন্ট, এগুলি যদি যথেষ্ট শক্তিশালী হয় তাহলে আপনার সিজিপিএ যদি কিছুটা দুর্বল হয়, সেটি যে কোনো কারণেই হতে পারে, সেগুলি নিয়ে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে বাংলাদেশের বাইরের বিশ্ববিদ্যালয়গুলি ঠিক বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মতন কাজ করে না, তারা এতটা অন্ধ নয়, তারা অনেক বেশি একজন শিক্ষার্থীকে যাচাই এবং মূল্যায়ন করেই তাদের শিক্ষার্থী হিসেবে গ্রহণ করে নেয়। মিজানুর রশিদ যেই বিষয়গুলো নিয়ে গবেষণা করছেন সেটিও খুব কৌতূহলোদ্দীপক। এর বেশিরভাগই বাংলাদেশে আমরা ইংরেজি বিভাগে আলোচনাই করি না তেমন ভাবে। নেটওয়ার্ক মিডিয়া, যেটি এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে সাহিত্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু সেটি নিয়ে আমরা প্রায় আলোচনাই করি না। অল্টারনেটিভ কাউন্টার হিস্ট্রিজ, আমি জানি না আপনারা জানেন কিনা যে এখন আমরা ইতিহাসকে যেভাবে দেখতাম তার অনেক কিছুই পাল্টে গেছে, নতুন নতুন তথ্য আসছে। সাবঅল্টার্ন সেক্সুয়ালিটিজ ইন সাউথ এশিয়া, আমার ধারণা সেক্সুয়ালিটি নিয়ে বাংলাদেশে কাজ করা খুব মুশকিল, সেখানে সাবঅল্টার্নের মতন আরো স্পেসিফিক জনরা, সেটি কতখানি ইন্টারেস্টিং হবে, কিন্তু সেটি নিয়ে আমাদের কথা বলার জায়গা, মানে আমাদের এই বিষয়গুলি বোঝার ব্যাপার। একই সাথে তিনি কাজ করছেন ক্রিটিক্যাল মিডিয়া লিটারেসি এবং পেডাগজি, এই দুটো নিয়ে। পেডাগজি হচ্ছে কিভাবে শেখানো হবে ক্লাসে, শ্রেণীকক্ষে কিভাবে শেখানো হবে, সেই বিষয়গুলি নিয়ে কিভাবে কাজ করা হবে সেই বিষয়টি নিয়ে। এবং একই সাথে উনি একটি আরো প্রাণবন্ত, আরো কার্যকরী, ন্যায়সঙ্গত এবং সমতা বিধানকারী একটি পেডাগজিক্যাল প্র্যাকটিস, যেটা প্র্যাকসিস পেডাগজিক্যাল যে কার্যক্রম, সেটি কিভাবে তৈরি করা যায় সেটির জন্য উনি কাজ করে যাচ্ছেন। উনি যেই বিষয়ে অভিসন্দর্ভ করেছেন ওনার স্নাতকোত্তর পর্যায়ে, উনিও মিজানুর রশিদও, আমি যতটুকু জানি আমার স্মৃতিতে আসছে, উনিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর করেছেন ইংরেজি বিষয়ে। সেখানে তিনি নরমেটিভ এবং নন নরমেটিভ যে কনস্ট্রাকশন আছে সেই বিষয়গুলি নিয়ে উনি অভিসন্দর্ভ করেছেন। এবং একই সাথে খুবই আকর্ষণীয় একটি বিষয়, বেঙ্গলি সেক্সুয়ালিটি থ্রু ডিজিটাল নেটওয়ার্ক মিডিয়া অ্যান্ড মেডিয়েটেড এফেক্ট, এগুলি নিয়ে উনি কাজ করেছেন, যার বেশিরভাগ বিষয়ই আমরা বাংলাদেশে প্রায় আলোচনাই করি না, বা আলোচনা করলেও খুবই সীমিত। সেই বিষয়গুলি নিয়ে অসাধারণ কাজ করার উনি কাজ করছেন এবং কাজ করার সুযোগও রয়েছে। সেগুলি নিয়ে আজকে মিজানুর রশিদ রূপক আমাদের সাথে কথা বলবেন। আমি মিজানুর রশিদের কাছে যাওয়ার আগে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা দয়া করে নিজেদেরকে একটু মিউট রাখবেন, তাহলে মাঝখানে মাঝখানে আমাদের যে সমস্যাগুলো হয় সেই হঠাৎ করে কারোর স্ক্রিন চলে আসে, সেটি চলে আসবে না, এটি আপনারা একটু সাবধান থাকবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের যা যা প্রশ্ন আছে সেগুলি আপনারা চ্যাট বক্সে লিখুন, সেটি হানজালা এবং অঙ্কন তারা একসাথে করবেন, এবং একই সাথে আমরা মিজানুর রশিদের
যে উপস্থাপন সেটি শেষ হয়ে গেলে, কথা বলা শেষ হয়ে গেলে আমরা মিজানুর রশিদের সাথে এই প্রশ্নগুলি নিয়ে এবং আমাদের আরো যা যা প্রশ্ন করা উচিত বা করা উচিত না, সব উচিত এবং অনুচিত প্রশ্নগুলো নিয়ে আমরা মিজান রূপকের সাথে আলোচনা করব। এই মুহূর্তে আমি রূপকের কাছে চলে যাচ্ছি। রূপক যদি আমাদেরকে বলেন যে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ের সাথে সম্পর্কিত কিন্তু এর বাইরেও আরো কি কি বিষয় নিয়ে উচ্চতর অধ্যয়নের সুযোগ আছে। মিজানুর রশিদ রূপক। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তানভীর ভাই, অনেক সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আর কি। অনেক কিছুই বাড়িয়ে বলেছেন। এত আসলে নিজের কাজটাকে এত গভীরভাবে বা অন্যের কাছ থেকে শুনলে দেখা যায় যে নিজের কাছেও এক ধরনের একটা নতুন ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়, তো সেটাই হচ্ছিল আর কি। তো যাই হোক, আজকের প্রোগ্রামের দিকে যাওয়া যাক। আমি একটু স্ক্রিনটা আরেকবার শেয়ার করি, আমাকে একটু কষ্ট করে কনফার্ম করবেন যে স্ক্রিনটা শেয়ার হলো কিনা। স্ক্রিনটা কি এখন দেখা যাচ্ছে? ঠিক আছে, আচ্ছা। তো আচ্ছা, প্রথমেই একটু বলে নেই যে আসলে আমার যেই এই ওয়েবিনার তো অনেকগুলো, এই ওয়েবিনার সিরিজটা বেসিক্যালি অনেকগুলো ওয়েবিনারের সমষ্টি, তাই না? তো আমার অংশটা বেসিক্যালি কমপ্লিমেন্টারি হবে এবং অন্যান্য যেই ওয়েবিনারের বিষয়বস্তুগুলো আছে সেগুলোর সাথে একসাথে দেখলেই মোটামুটি ইট উইল মেক দি মোস্ট সেন্স আর কি। তো আমি খুবই স্পেসিফিক, খুবই সিচুয়েটেড একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যে আসলে ইংলিশ ডিপার্টমেন্ট ইন বাংলাদেশ, এটা অলরেডি কিন্তু এক ধরনের মাল্টিডিসিপ্লিনারিটির মধ্যে আছে। যে ইংরেজি বিভাগগুলোতে আমরা লিটারেচার নিয়ে পড়াশোনা করছি, আমরা ল্যাঙ্গুয়েজ বা ভাষা, লিঙ্গুইস্টিক্স, এবং অনেকটা নতুন, এখন পর্যন্ত কয়েক বছর হয়ে গেছে আর কি, মোটামুটি 1 ডেকেড, 10 বছরের উপর হয়ে গেছে যে কিছু কিছু বিশ্ববিদ্যালয়, যেমন জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এটা আছে যে কালচারাল স্টাডিজ কেও ইন্টিগ্রেট করা হয়েছে। তো অলরেডি বাংলাদেশের কিছু কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু মাল্টিডিসিপ্লিনারিটির দিকে পা বাড়ানো শুরু করেছে আর কি। তো সেই পার্সপেক্টিভ থেকেই আমার মূলত ট্র্যাডিশনাল ইংলিশ লিটারেচার বা ট্র্যাডিশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর লিঙ্গুইস্টিক্স বলতে আমরা যেটা বুঝি সেটার বাইরে এসে কিছুটা ক্রিটিক্যাল মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টে পড়াশোনা করার যে একটা ইচ্ছা ছিল, তো সেটা নিয়ে কিছুটা কথা বলবো এবং কিভাবে এবং কি কি সুযোগ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আর কি। যারা ইংরেজি বিভাগের ছাত্রছাত্রীরা আছেন তাদের যদি এই বিষয়গুলো আজকে ইম্পর্টেন্ট মনে হয় অথবা যদি আগ্রহী হন তারা, তাহলে এই ট্র্যাজেক্টরি বা এই লাইন অফ ইনকোয়ারি, এই বিষয়গুলো নিয়ে আগাতে পারেন। আচ্ছা, তো আমি ওয়েবিনার সিরিজটা দেখছিলাম আর কি। তো আমি প্রথমেই মানে একটু ধন্যবাদ দিয়ে নিই কাসিফকে এবং তানভীর ভাইকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের। প্রত্যেকটা ওয়েবিনারই কমপ্লিমেন্টারি একটা আরেকটার জন্য এবং এত সুন্দর করে সবকিছু হোলিস্টিক্যালি সাজানো হয়েছে যে আমার মনে হয় প্রত্যেকটা ওয়েবিনার কোনো ছাত্রছাত্রী যদি করে তাহলে অনেকাংশেই অনেক কনফিউশন দূর হয়ে যাবে। তো উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছু মিথ আছে আর কি, কিছু মিথ আছে বাংলাদেশে। সেখান থেকেই সেই একটা জায়গা থেকে আমি শুরু করছি আর কি। যে এক ধরনের মিথ আছে যে বাংলাদেশে আমরা যেই বিষয় নিয়ে পড়াশোনা করেছি সেই বিষয়ের খুব বাইরে যাওয়া যায় না। অর্থাৎ কেউ যদি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করে থাকে তাহলে তাকে ইংরেজি সাহিত্য, ইংলিশ লিটারেচার নিয়েই হয়তো উচ্চশিক্ষায় যেতে হবে।
কেউ যদি লিঙ্গুইস্টিক্স এ অনার্স মাস্টার্স করে থাকে, কেউ যদি ল্যাঙ্গুয়েজে অনার্স মাস্টার্স করে থাকে, তাহলে একটা ধারণা হচ্ছে যে তাকে লিঙ্গুইস্টিক্সেই বা ল্যাঙ্গুয়েজেই দেখা যাচ্ছে যে পিএইচডি করতে হবে। আসলে এটা অনেক বড় একটা মিথ, যেটার আসলে কোনো বেসিস নাই। এবং আমি দেখতে পাচ্ছি এখানে কাসিফ আছে, আমাদের অগ্রজ রাফি ভাই আছে, ওনারা কিন্তু যেই অনার্স এবং মাস্টার্সে যেই ইয়ে করেছিলেন, যেই বিষয় নিয়ে পড়াশোনা করেছিলেন, তাদের উচ্চতর শিক্ষা যেটা, সেটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট ছিল। তো প্রথমে আমরা বেসিক্যালি এই মিথটাকে একটু ভাঙি। এরকম ধারণা থেকে বের হয়ে আসতে হবে, এরকম কোনো কথা নাই। দেয়ার ইজ নো ফিক্সিটি ইন দিস সেন্স যে আমরা যেই এরিয়া নিয়ে পড়াশোনা করেছি সেই এরিয়াতেই উচ্চশিক্ষা আমাদেরকে উচ্চশিক্ষার জন্য যেতে হবে, এরকম কোনো কথা নেই। অনেকের মধ্যে একটা ধারণা আছে যে আমরা যখন এসওপি লিখছি, আমি জানি কাসিফ অলরেডি এই বিষয় নিয়ে কথা বলেছে, there is a tendency of proving your ability in a particular area, in a particular discipline. তো সেই জায়গা থেকে অনেকেরই ধারণা হচ্ছে যে আমি যেই বিষয় নিয়ে 4 বছর পড়েছি এবং হয়তো 1 বছর স্নাতকোত্তর করেছি, মাস্টার্স করেছি, সেই বিষয় নিয়েই আমাদের দেখা যাচ্ছে যে পরবর্তীতে সেকেন্ড মাস্টার্স বা পিএইচডিতে যাইতে গেলে সেই বিষয় নিয়েই আমাদেরকে পড়াশোনা করতে হবে। তাহলে হয়তো আমি সাম সর্ট অফ কম্পিটেন্স অথবা সাম সর্ট অফ মাস্টারি আমি দেখাতে পারবো, যেটা দেখানো হলে তারা আমাকে হয়তো অ্যাকসেপ্ট করবে। কিন্তু বেসিক্যালি এটা অনেক বড় একটা মিথ। এটার ওরকম কোনো শক্ত গ্রাউন্ড নাই যে ওরকম হতেই হবে। আমি এরকম হাজার হাজার মানুষকে চিনি, এবং হ্যাঁ, আমি 1000-এর উপরেই মানুষকে চিনি যে যারা হচ্ছে একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে বাংলাদেশে পড়াশোনা করে কমপ্লিটলি ডিফারেন্ট একটা সাবজেক্টে বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। এবং এটা যে শুধু ডিসিপ্লিনের মধ্যে বা স্লাইটলি ইন্টারডিসিপ্লিন তাও কিন্তু না, এরকমও অনেক এক্সাম্পল আছে। যেমন যারা হচ্ছে হিউম্যানিটিজে পড়ে এখন ডাটা সায়েন্সে মাস্টার্স করছেন এবং সেক্ষেত্রে ক্যারিয়ারের মোড় টোটালি ঘুরিয়ে ফেলেছেন। এরকম একজন কে চিনি আমাদের জাহাঙ্গীরনগরেরই, আমাদের এক ব্যাচ জুনিয়র, যিনি জাহাঙ্গীরনগরে বায়োলজিক্যাল সায়েন্সে অনার্স এবং মাস্টার্স করেছেন। কিন্তু কিছু ইন্ট্রোডাক্টরি কোর্স করে, কম্পিউটার সায়েন্সের কিছু ইন্ট্রোডাক্টরি কোর্স করে উনি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন স্টেট, যেটা আর কি ওয়াশিংটন ডিসি না, ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে মাস্টার্স করেছেন ডাটা সায়েন্স নিয়ে, এবং এখন ডাটা সায়েন্সে উনি জব করছেন এখানে। তো এই এক্সাম্পলটা দেওয়ার অর্থ হচ্ছে যে যেই বিষয় নিয়ে পড়াশোনা করেছেন বলে আপনি ধরে নিচ্ছেন বা আমরা ধরে নিচ্ছি যে এর বাইরে আমাকে যাওয়া যাবে না, there is no potential to transgress, there is no potential to transcend what we have already been doing, সেটা সেটা আসলে এরকম কোনো মানে ফিক্সিটি নেই, এরকম কোনো স্পেসিফিসিটি নেই যে আমাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে। তো সেখানেই আসলে ইন্টারডিসিপ্লিনারিটির সৌন্দর্যটা আর কি, যে ইন্টারডিসিপ্লিনারিটির যে অ্যাপিল অ্যাটলিস্ট আমার কাছে, সেটা হচ্ছে যে আমাদের যে প্রিভিয়াস ট্রেনিং, একাডেমিক ট্রেনিং, লিটারেচার বা ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট হিসেবে কিছু পার্টিকুলার লাইন অফ ইনকোয়ারি আমাদের আছে, কিছু পার্টিকুলার মেথডস নিয়ে আমরা কাজ করি। কিন্তু যখন আমরা উচ্চশিক্ষার দিকে যাচ্ছি, এবং আমি এটা বলবো যে যারা এখন অনার্স করছেন বা মাস্টার্সের প্রথম দিকে, তাদেরকে বলবো যে রিসার্চ বর্তমান বিশ্বে ইট ইজ ট্রান্সন্যাশনাল, তাই না? যে ইনফরমেশন টেকনোলজির কারণে এখন খুবই সহজলভ্য হয়ে গেছে যে কোথায় কি কাজ হচ্ছে, বাইরের বিশ্ববিদ্যালয়গুলো, এবং শুধু আমি নর্থ আমেরিকার কথা বলছি না, পৃথিবীর যে ভালো ভালো ইউনিভার্সিটিগুলো আছে মানে পৃথিবীর সব দিকে, তাদের ওয়েবসাইটে তাদের যেই কাটিং এজ রিসার্চ হয় সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু শোকেস করে, ফোকাস করে। তো কি কাজ হচ্ছে বর্তমানে কন্টেম্পোরারি ইংলিশ লিটারেচার, ল্যাঙ্গুয়েজ এবং এর যে ইন্টারডিসিপ্লিনারি ফিল্ডগুলো আছে যেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো, কি কাজ হচ্ছে সেগুলো নিয়ে একটু যদি রিসার্চ করা যায় তাহলে অনেক আইডিয়া আসে যে আসলে মাস্টার্সে গিয়ে, স্নাতকোত্তরে গিয়ে
আপনাদের রিসার্চ ওরিয়েন্টেশনটা কিরকম হবে বা কি নিয়ে আপনি ইন্টারেস্টেড। তো অবশ্যই একটা ব্যালেন্স করতে হবে যে আপনার ইন্টারেস্টের জায়গা এবং সেই সাথে বর্তমান বিশ্বে কি নিয়ে কাজ হচ্ছে সেগুলো নিয়ে একটু একটু চিন্তা করতে হবে আর কি। তাহলেই দেখা যাবে যে ভালো একটা ওরিয়েন্টেশন হয়ে যাবে, ভালো একটা ট্র্যাজেক্টরির দিকে যাওয়া যাবে। তো আমি যদি আমার নিজের এক্সাম্পল দেই, 2013 সালে আমাদের মাস্টার্স ছিল, আমার মাস্টার্স ছিল, কাসিফেরও আমরা আমরা ব্যাচমেট একই সাথে। তো আমরা মাস্টার্সে আমাদের যেই থিসিস বা ডিজার্টেশন ছিল সেটাতে আমার টপিক শুনলে হয়তো এখনো যখন বলি অনেকেই অবাক হয় যে আমি কি নিয়ে ডিজার্টেশন করেছি। একটা লিটারেচার ডিপার্টমেন্ট, বেসিক্যালি আমাদের মাস্টার্স ছিল লিটারেচার্স ইন ইংলিশ অ্যান্ড কালচারাল স্টাডিজ, তাই না? তো কালচারাল স্টাডিজ অলরেডি আমরা ছিলাম ফার্স্ট ব্যাচ। এই ইন্টারডিসিপ্লিনারি দেখা যাচ্ছে একটা একটা টার্ন, যেই বাংলাদেশে প্রথম আমরা যদি বলি হিস্টোরিক্যাল অ্যানালাইসিস দিকে যদি যাই, তাহলে ইন্টারডিসিপ্লিনারি টার্ন যদি বলি, তাহলে বাংলাদেশে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স who did that, and that was at the time a very bold move and a very productive one. তো আমার যে রিসার্চটা ছিল মাস্টার্সে, সেটা ছিল অনলাইন ট্রলিং, হেট ক্রাইম, ওই যে আমরা মিম কালচার বলি না, তো কালচারাল স্টাডিজের কিছু বিষয় নিয়ে তো পড়াশোনা করেছিলাম। তো আমার কাছে এই যে কমিউনিকেশনটা, সেটা খুবই ইন্ট্রিগিং মনে হতো আর কি। তো অনলাইনে মিমস এবং ট্রলিং কিভাবে প্রলিফারেট করে এবং এটার সোশিও কালচারাল ইফেক্টস অ্যান্ড অ্যাফেক্টস, এই বিষয়টা এবং ইমেজ অ্যানালাইসিস, এর মাধ্যমে আমি আমার বেসিক্যালি মাস্টার্সের ডিজার্টেশনটা করেছিলাম। যেটার কথা বলে 2018 সালে যেটাকে ফোকাস করে দেখা যাচ্ছে যে আমি এমন একটা বিশ্ববিদ্যালয়ে এসেছি যেটা অনেকটাই স্টেম ওরিয়েন্টেড। স্টেম মানে কি? সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স। ট্র্যাডিশনালি ইউনিভার্সিটি অফ টেক্সাস এট ডালাসের, মানে আমি যে ইউনিভার্সিটিতে পিএইচডি করছি এখন, সেটা খুবই স্টেম ওরিয়েন্টেড, অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স ফোকাসড। তো এদের দেখা যাচ্ছে যে সায়েন্সের ডিপার্টমেন্টগুলো, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো খুবই ভালো, এবং হিউম্যানিটিজের ডিপার্টমেন্ট আছে কিন্তু এটা পরে শুরু হয়েছে। এবং আমি বেসিক্যালি যেই ডিপার্টমেন্টে আছি, স্কুল অফ আর্টস, টেকনোলজি অ্যান্ড ইমার্জিং কমিউনিকেশন, এটা বেসিক্যালি হিউম্যানিটিজ এর ডিপার্টমেন্টের সাথে ছিল একটা দেখা যাচ্ছে মাস্টার্সের একটা ডিসিপ্লিন ছিল ইমার্জিং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, ইম্যাক বলতো আর কি। তো দেখা গেল যে ধীরে ধীরে ইম্যাকের চাহিদা এত বেড়ে গেছে, অর্থাৎ ইমার্জিং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের চাহিদা এত বেড়ে গেছে এবং স্টুডেন্ট ইনটেক এত বেশি ছিল এবং এটার চাহিদা এত বেশি ছিল যে তারা নিজেরা একটা ফুল ফ্লেজড স্কুল দিয়েছে আর কি। এবং দেখা যাচ্ছে নর্থ আমেরিকার স্কুল বলতে একটা পুরা অনুষদ কে বোঝায় আর কি। তো এই অনুষদের আন্ডারে এখন ক্রিটিক্যাল মিডিয়া স্টাডিজ, গেম স্টাডিজ, অ্যানিমেশন স্টাডিজ, এই ছোট ছোট ভাগের ডিপার্টমেন্টগুলো আছে আর কি, যার মধ্যে আমি ক্রিটিক্যাল মিডিয়া স্টাডিজের যে ডিপার্টমেন্টটা সেখানে আছি। তো তো যাই হোক, এটা কেন বললাম, কারণ ক্রিটিক্যাল মিডিয়া স্টাডিজ এবং ইন্টারডিসিপ্লিনারি যে লাইন অফ ইনকোয়ারি, এটার এই রিসার্চের যে চাহিদাটা, এটা দিন দিন বাড়ছে। এবং আমরা যদি কন্টেম্পোরারি রিসার্চ দেখি, যেটা বেসিক্যালি লিটারারি ট্রেডিশন, অর্থাৎ লিটারেচার ট্রেডিশন থেকে হয়ে আসছে, ক্লাসিক্যাল লিটারেচার হতে পারে, ইভেন কিছু কিছু ক্ষেত্রে হিউম্যানিটিজ, ব্রডলি স্পিকিং হিউম্যানিটিজ ডিপার্টমেন্ট গুলো থেকে যেই স্টুডেন্টরা বের হয়েছেন গত 25 থেকে 30 বছরের মধ্যে, তাদের রিসার্চ যদি আমরা দেখি ওভার দ্য স্প্যান অফ 10-15 ইয়ার্স, তাহলে দেখব যে অনেকের রিসার্চই দেখা যাচ্ছে যে ক্রিটিক্যাল মিডিয়া স্টাডিজ বা ইন্টারডিসিপ্লিনারি যে বিষয়গুলো, এবং এখানে আমি বারবার ক্রিটিক্যাল মিডিয়া স্টাডিজের উপর ফোকাস করছি কারণ এটা আমার এরিয়া, কিন্তু নট নেসেসারিলি এটা ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজের নট নেসেসারিলি এটা ক্রিটিক্যাল মিডিয়া স্টাডিজের মধ্যে সীমাবদ্ধ। এর মধ্যে ফিলসফি, অল্টারনেট হিস্ট্রি, জার্নালিজম, এই বিষয়গুলো আছে। তো যদি আমরা সেই স্কলারদের যে ট্র্যাজেক্টরিটা দেখি আর কি, তাহলে দেখা যাবে যে তাদের রিসার্চও লিটারারি ট্রেডিশন থেকে একটু স্কিউ হয়ে
এই যে critical media studies, literacy studies, interdisciplinary in the sense of cultural studies, এই বিষয়গুলোর দিকে একটু একটু মোড় নিয়েছে। এক্সাম্পল হিসেবে আমি কিছুদিন আগেই রিচার্ড গ্রুসিন, যিনি বর্তমান এই যে আমাদের এজ অফ ইন্টারনেট, নেটওয়ার্ক মিডিয়া, অর্থাৎ কিভাবে বিভিন্ন মিডিয়া টেকনোলজি কানেক্টেড, কিভাবে তারা একটা নেটওয়ার্ক সৃষ্টি করে, এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করে একটা খুব গুরুত্বপূর্ণ মতবাদ দিয়েছিলেন, যেটাকে বলে মিডিয়েশন। মিডিয়েশনের যে ধারণাটা, যেটা নিয়ে এখন মানে খুবই খুবই এটা ইটস আ হট টপিক ইন ক্রিটিক্যাল মিডিয়া স্টাডিজ রাইট নাও, যে এক একটা মিডিয়া থেকে আমরা যে মাল্টিমিডিয়া ইউজ করি, দেখা যাচ্ছে যে আমরা কম্পিউটার স্ক্রিনের সামনে আছি, তারপর আমরা ফোনে চলে গেলাম, তারপর আমরা ট্যাবে চলে গেলাম, এবং এবং মিডিয়াম তো বেসিক্যালি শুধু এই ভিজুয়াল মিডিয়াম না, অডিটরি মিডিয়াম আছে, ভিসারাল মিডিয়াম আছে, দেখা যাচ্ছে যে টেক্সচুয়াল মিডিয়াম আছে, বইও কিন্তু আমাদের একটা মিডিয়া। তো মিডিয়েশনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে এক একটা মিডিয়া কিভাবে শুধুমাত্র ইনফরমেশন না, কমিউনিকেশন, আমাদের এই যে কালচারাল এক্সচেঞ্জ, এই বিষয়গুলোকে কিভাবে কন্ডিশন করে, এবং আমাদের এই যে কমিউনিকেশন, আমাদের এই যে এই ধরনের কালচারাল এক্সচেঞ্জ কিভাবে মিডিয়া দ্বারা প্রভাবিত। ইন আ সেন্স, মার্শাল ম্যাকলুহান বলেছিলেন না যে দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ, অর্থাৎ আমরা কি মেসেজ দিচ্ছি সেটা মিডিয়াম স্পেসিফিসিটির উপর ডিপেন্ড করে। তো ইন আ সেন্স এই যে মিডিয়েশনটা হচ্ছে এই যে এই প্রসেসটা মিডিয়েট হওয়ার। তো আমি ওনার ব্যাকগ্রাউন্ড দেখলাম। তো ওনার ব্যাকগ্রাউন্ড দেখতে গিয়ে আমি দেখলাম যে উনি লিটারেচারের ছাত্র, ইংরেজি সাহিত্যের ছাত্র, ইংলিশ লিটারেচারের ছাত্র ছিলেন, এবং এখন তিনি নিজেকে দাবি করেন লিটারারি ক্রিটিক টার্নড মিডিয়া থিওরিস্ট। তো আবারও বলছি যে ইট ইজ নট অ্যান আইদার অর। again, why settle for one when you can be multiple, তাই না? And again, that is the beauty of interdisciplinary studies. আবারও বলছি যে English, specifically in the context of South Asia, the study of the English language and the study of English literature has always been interdisciplinary. আমরা অনেক ব্রড একটা জিনিস, অনেক যেটার অনেক ভাগ আছে, অনেক ফিল্ডস আছে, সেটাকে একসাথে করেই কিন্তু পড়ছি এতদিন। 16th-17th century literature, British romantic, American literature, transcendentalism, digital humanities, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই পরবর্তীতে যেটা হয়েছে কালচারাল স্টাডিজ, মিডিয়া স্টাডিজ, এই বিষয়গুলোকে কিন্তু ইংরেজি বিভাগের মধ্যেই নিয়ে আসা হয়েছে। এবং অনেক বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে ফিলসফির কোর্স পড়ানো হয়, হিস্ট্রির কোর্স পড়ানো হয়েছে। এগুলো কেন পড়ানো হয়েছে? কম্পিউটারের কোর্স পড়ানো হয়েছে কেন? ইট ইজ বিকজ অফ কাল্টিভেটিং দ্য কালচার অফ ইন্টারডিসিপ্লিনারিটি। কারণ এটার প্রোডাক্টিভিটি আছে, এটা অনেক জরুরি ইন ওয়ান সেন্স, তাই না? তো ইন্টারডিসিপ্লিনারির যে বিষয়টা, it is not something that I'm proposing from the very beginning. এটা নতুন করে আমি প্রপোজ করছি না, rather I'm trying to expand on what already is the practice. Perhaps ওই বিষয়গুলো নিয়ে আমরা ওইভাবে চিন্তা করি নাই যে আমরা অলরেডি এটা করছিলাম, কারণ মানে আমি the idea of the subaltern খুবই ফিক্সেটেড এই আইডিয়ার উপর, যে আমরা জানি না, কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে বিশেষ করে আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি যে জানি না সেটাই জানি না। তো দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো, তো কোনো একটা জায়গায় আমাদের 4 বছরের অনার্স এবং 1 বছরের মাস্টার্সের কোনো একটা সময়ে আমাদের এই ধারণাটা তৈরি হয় যে আমি ইংরেজি সাহিত্যের ছাত্র, আমি ইংরেজি ভাষার ছাত্রছাত্রী, আমাদেরকে এই বিষয় নিয়েই উচ্চশিক্ষা গ্রহণ করতে হবে, এরকম কোনো কথা নাই। এবং তার সাথে যোগ হয়েছে at the end of the day আমাদেরকে এটা বুঝতে হবে যে we are living in a very neoliberal and capitalist society. প্রত্যেকটা জিনিস দেখা যাচ্ছে যে অনেক বেশি টাকা পয়সা,
অর্থ, কোথায় লাভ হচ্ছে, কোথায় বেনিফিট আছে, এই বিষয়গুলো নিয়ে দেখা যাচ্ছে যে ডিসিশন গুলো আসে আলটিমেটলি। এবং কোনো একটা জায়গায় ট্র্যাডিশনাল লিটারেচার এবং ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ এবং ট্র্যাডিশনাল লিঙ্গুইস্টিক্স এর যে লাইন অফ ইনকোয়ারি গুলো আছে সেগুলো একটু পিছিয়ে গেছে ফান্ডিং এর দিক থেকে। এবং সেই আলোচনায় কেন বা কিভাবে হয়েছে সেটা সেই আলোচনায় গেলে আজকের কথাবার্তা টোটালি অন্যদিকে মোড় ঘুরে যাবে, সো সেদিকে যাচ্ছি না। কিন্তু এই যে টেকনোলজি আসার পরে ideas like digital humanities, they have found new place, they have found a new rhythm to get the funding. ছোট একটা উদাহরণ দেই, এবং আমার ইউনিভার্সিটি থেকেই সিচুয়েটেড একটা উদাহরণ দিচ্ছি। আমাদের যে স্কুলটা ইউনিভার্সিটি অফ টেক্সাস এর ডালাসে, আর্টস টেকনোলজি অ্যান্ড ইমার্জিং কমিউনিকেশন, আমাদের যে ফান্ডিং স্ট্রাকচার এটা ট্র্যাডিশনাল যে লিটারেচার ডিপার্টমেন্ট আছে, এবং এখানে ইটস নট আ ভ্যালু জাজমেন্ট, ইটস জাস্ট টকিং অ্যাবাউট হাউ থিংস আর, সো দ্যাট স্টুডেন্টস হু আর অ্যাপ্লাইং আউটসাইড দে হ্যাভ আ বেটার আইডিয়া, তাই না? তো এই জন্য বলছি দেখা যাচ্ছে যে আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের যে বিভাগটা আছে তাদের ফান্ডিং স্ট্রাকচার ডিফারেন্ট, এবং বেশ ভালো একটা ফান্ডিং এর দিক থেকে বেশ ভালো একটা গ্যাপ আছে। যে আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ এর স্টুডেন্টরা, মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টরা যেটা পায় বা যাদেরকে টিএ হিসেবে কাজ করার জন্য এবং আরই হিসেবে কাজ করার জন্য, এই বিষয়গুলো কি আই এম শিওর অন্যান্য যে ওয়েবিনার গুলো আছে সেই বিষয়গুলোতে আসবে, তো ওইদিকে যাচ্ছি না। কিন্তু তাদেরকে যে ফান্ডিং স্ট্রাকচারটা দেওয়া হয় এবং আমাদেরকে যে ফান্ডিং স্ট্রাকচারটা দেওয়া হয়, অ্যাগেন আই হেট দিস ours and theirs, but this is unfortunately what the state is like. তাদের মধ্যে মোটামুটি আমাদের মধ্যে ভালো একটা ডিফারেন্স আছে, এবং এই ডিফারেন্সটা আছে কারণ, টু পুট ইট আউট ভেরি ব্লান্টলি, আমরা টেকনোলজিকে যেভাবে ব্যবহার করছি এবং ফান্ডিং গুলো যেভাবে পাচ্ছি, ন্যাশনাল স্ট্রাকচার থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন থেকে আমরা যেই ফান্ডিং লেটার গুলো লিখছি এবং আমাদের স্কুল যে পরিমাণ ফান্ডিং আনছে, কোনো একটা কারণে হয়তো ট্র্যাডিশনাল আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ এর ডিপার্টমেন্ট গুলো সেটা পারছে না। ঠিক আছে, তো এই বিষয়গুলো নিয়ে এখন ভাবার সময় এসেছে যে টেকনোলজিক্যাল যে ব্যাপারগুলো আছে, ইন দি এজ অফ টেকনোলজি, what can be the work of literature, or অথবা the work of literature অথবা the work of language, the work of cultural studies in the age of technology, সেটা কিরকম হবে, এই বিষয়গুলো নিয়ে আসলে ছাত্রছাত্রীদের ভাবতে হবে আর কি। আচ্ছা, তো কিছু ফিল্ডের দিকে চলে যাই, এবং আবারও বলে নিচ্ছি যে আসলে এই বিষয়গুলো নিয়ে খুব জাস্ট ইন্ট্রোডাক্টরি লেভেলে কথা বলবো, এবং প্রশ্নোত্তর পর্বে হয়তো কিছুটা আরেকটু ইনডেপথ অ্যানালাইসিসে যাওয়ার সুযোগ থাকবে। কিছু পটেনশিয়াল ফিল্ডস অফ ইন্টারেস্ট যেটা ইংরেজি বিভাগের এবং ইংরেজি এবং লিটারেচার, ল্যাঙ্গুয়েজ, কালচারাল স্টাডিজ এর স্টুডেন্ট হিসেবে ছাত্রছাত্রীরা চিন্তা করতে পারে, যেটা বেসিক্যালি ক্রিটিক্যাল মিডিয়া স্টাডিজ এবং ব্রডলি স্পিকিং মিডিয়া, তাই না? মিডিয়া বলতে আমরা যে শুধুমাত্র দেখা যাচ্ছে যে টিভি চ্যানেল, রেডিও, এই বিষয়গুলো নিয়ে বুঝি, এটাও কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক না। মিডিয়ার মধ্যে ফিল্ম, টেলিভিশন, রেডিও সেগুলো তো পড়ছেই, কিন্তু এই যে ইন্টারনেট, ব্রডলি স্পিকিং ইন্টারনেট টেকনোলজি, তারপরে হচ্ছে স্মার্ট টেকনোলজি, আমাদের মোবাইল ডিভাইস থেকে শুরু করে এনিথিং দ্যাট ইজ ইলেকট্রনিক, ডিজিটাল, বাট অলসো এনিথিং দ্যাট ইজ অ্যানালগ, যার সাথে আমাদের একটা ট্রানজাকশনাল, একটা মিডিয়াম স্পেসিফিসিটি ট্রানজাকশনাল একটা সম্পর্ক আছে, সেটাকেই আমরা মিডিয়া হিসেবে ধরতে পারি। যেমন বইও একটা মিডিয়াম, দ্য টেক্সচুয়াল মিডিয়াম, তাই না? তারপরে হচ্ছে ভিজুয়াল মিডিয়াম, অডিটরি মিডিয়াম, গেমস অ্যান্ড অ্যানিমেশন। তো সবকিছু নিয়েই দেখা যাচ্ছে যে মিডিয়াটা ব্রডলি কনস্টিটিউটেড আর কি। তো ইংলিশ লিটারেচার এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর
স্টুডেন্ট হিসেবে বা কালচারাল স্টাডিজের ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হিসেবে কোন কোন ফিল্ডটা আমাদের জন্য ইন্টারেস্টিং হতে পারে সেই বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি। এবং এটা মনে রাখা খুব জরুরি যে the same department, the same school that focuses on perhaps a particular medium might have different names, তাই না? যেমন ইউনিভার্সিটি অফ টেক্সাস এট অস্টিন, যেটা তাদের ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্ট আছে, এবং তাদের ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্টটা না, ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্ট আমি ব্রডলি বললাম, এক্সাক্ট নাম মনে হচ্ছে ডিপার্টমেন্ট অফ মিডিয়া, টেলিভিশন অ্যান্ড রেডিও, এই টাইপের কিছু একটা। তারা মূলত আমরা ডিপার্টমেন্ট অফ স্কুল অফ আর্টস, টেকনোলজি অ্যান্ড ইমার্জিং কমিউনিকেশনে যেই ধরনের কাজ করি তারা কিন্তু খুব সিমিলার লেভেলের কাজ করে। Not a traditional digital humanities department, but is highly critical of digital humanities and any form of media, critical media studies যেটা বলে আর কি। তো কিন্তু এই যে বললাম নামটা ভিন্ন, তাই না? তো এই যে ফিল্ডস গুলো আমি এখানে লিস্ট করেছি তারা হচ্ছে ব্রড স্পেকট্রামে এক একটা ফিল্ডের দেখা যাচ্ছে যে খুব খুব ব্রড একটা আইডেন্টিটি, কিন্তু ইউনিভার্সিটি স্পেসিফিসিটি অনুযায়ী তাদের নাম ভিন্ন ভিন্ন হতে পারে। আর আমার আরেকটু রিসার্চ করা লাগবে টু বি ভেরি শিওর যে আসলে নর্থ ইউএসএ তে এবং নর্থ আমেরিকায় মোর ব্রডলি কোন কোন ইউনিভার্সিটিতে এই ডিপার্টমেন্টগুলো কি কি নামে আছে। আনফর্চুনেটলি আই এম ইন দ্য মিডল অফ রাইটিং মাই ওন ডিজার্টেশন প্রপোজাল, সো ওই সুযোগটা হয়ে ওঠেনি। বাট যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা রিসার্চ করতে পারেন, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিসার্চের শুরুটা ওখান থেকেই হয়, যে আমি কোন কোর্সটা করতে চাই, আমি কোন ডিপার্টমেন্টে যেতে চাই, কোন ডিপার্টমেন্টে কোন প্রফেসর আছেন। দেখা যাচ্ছে যে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম, এবং আমি জানি যে এখানে যারা আছেন অলরেডি উচ্চশিক্ষা অলরেডি করেছেন, আমি কাসিফকে দেখতে পাচ্ছিলাম, রাফি ভাই ছিলেন, শেরিন এসেছিলেন, হয়তো এখনো আছেন। তো তারা সবাই একটা বিষয়ে হয়তো একমত হবেন যে it's a second job on top of what you are already doing to apply for higher studies and to ensure funding. অনেক অনেক সময় দিতে হয়, অনেক রিসার্চ করতে হয়, অনেক লেখালেখি করতে হয়, প্রোফাইলটা তৈরি করা থেকে শুরু করে প্রফেসরদের সাথে কমিউনিকেশন থেকে শুরু করে ফর্ম ফিল আপ থেকে শুরু করে দেখা যাচ্ছে যে অনেক অনেক সময় দিতে হয়। তো সেই শুরুটা এখানেই, যে প্রথমে ফিল্ড অফ ইন্টারেস্টটা আইডেন্টিফাই করতে হবে। ফিল্ড অফ ইন্টারেস্ট আইডেন্টিফাই করার পরে কোন ইউনিভার্সিটির কোন স্কুলটা ভালো, কারণ মিডিয়া এন্ড কমিউনিকেশন নিয়ে দেখা যাচ্ছে যে অনেক অনেক ইউনিভার্সিটি আছে, তো কোনটাতে যাবেন, কোনটাতে ফান্ডিং স্ট্রাকচার কেমন, কোনটাতে দেখা যাচ্ছে যে লিডিং ফ্যাকাল্টি মেম্বাররা আছেন যারা এই ডিসিপ্লিনে লিড করছেন। তো এই বিষয়গুলো চলে আসে আর কি। তো যাই হোক, তো বলতে চাচ্ছিলাম যে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্ল্যাশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন এটা একটা ব্রড ফিল্ড অফ ইন্টারেস্ট হতে পারে। কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ আরেকটা ব্রড ফিল্ড হতে পারে। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ এটা আরেকটা। এবং এটা যে শুধু ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য তা কিন্তু না। স্টুডেন্টস অফ হিস্ট্রি, students of modern languages, students of philosophy, students of journalism, আবারও বলছি interdisciplinary. So as long as you are able to communicate and to prove যে আপনি এই এরিয়াতে ইন্টারেস্টেড and you have a proven track record of your interest, এবং প্রুভেন ট্র্যাক রেকর্ড অফ ইউর ইন্টারেস্ট বলতে আমি বুঝাচ্ছি যে আপনি অলরেডি ওই এরিয়াতে হয়তো পেপার লিখেছেন, অ্যাসাইনমেন্ট করেছেন, একটা পডকাস্ট করেছেন, অথবা দেখা যাচ্ছে যে একটা ভিডিও কনভারসেশন ফ্রেন্ডদের মধ্যে করে ইউটিউবে আপলোড করেছেন। there are many ways to prove that you are interested in this field to the school, to the professor, তাই না? তো সেটা বেসিক্যালি আমার টপিক না, সেটা পরবর্তীতে আসবে কোনো একটা ওয়েবিনারে, আমি দেখেছি যে আছে। তো সেই বিষয়গুলো, so it's not specific to English department students only, but the students of English department can take productive moves towards these lines of inquiry. তারপর হচ্ছে মিডিয়া টেকনোলজি, গেমস অ্যান্ড অ্যানিমেশন স্টাডিজ, আর্ট অ্যান্ড ডিজাইন,
দেন ডিজিটাল হিউম্যানিটিজ, তাই না? তো এই বিষয়গুলো হচ্ছে পোটেনশিয়াল ফিল্ডস অফ ইন্টারেস্ট। তো এই বিষয়গুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্নোত্তর পর্বে সেদিকে চলে যেতে পারি আর কি। তো যে বিষয়টা নিয়ে আমি একটু সবার অ্যাটেনশন চাবো সেটা হচ্ছে প্রাইমারিলি দুটো ট্র্যাডিশন আছে। আমরা যখন মিডিয়া এন্ড কমিউনিকেশন নিয়ে কথা বলছি, হিস্টোরিক্যালি দুটো ট্র্যাডিশন আছে অফ স্কলারলি এঙ্গেজমেন্ট। সেটা হচ্ছে আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ ডিপার্টমেন্টগুলোতে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনকে যেভাবে দেখা হয়, সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টগুলোতে একটু ভিন্নভাবে দেখা হয়, এবং তাদের রিসার্চের যেই ধরন, রিসার্চের স্টাইল, স্টার্টিং ফ্রম অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস টু the people they are in conversation with, এগুলো একটু ভিন্ন, ঠিক আছে? তো arts and humanities traditionally focuses on close reading, textual analysis, discourse analysis. তো তাদের একটা লিটারারি স্টাইল আছে মিডিয়া এন্ড কমিউনিকেশনের সাথে এঙ্গেজড হওয়ার, এবং সোশ্যাল সায়েন্সের ডিপার্টমেন্টগুলোর এঙ্গেজমেন্টটা একটু ডিফারেন্ট। তারা দেখা যাচ্ছে যে তাদের রিসার্চের ধরনটা একটু ডিফারেন্ট ইন দ্য সেন্স যে তারা কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে দে কাম টু দেয়ার রেজলিউশন, ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করা যেতে পারে যে which line of inquiry interests you more, এবং সেখান থেকে you can take it from there. তো থার্ড আরেকটা রিসেন্ট ডেভেলপমেন্ট আছে যেটা বেসিক্যালি টেকনোলজি এবং ডিজিটাল যে the world that we are living in right now, সেটা হচ্ছে ডিজিটাল হিউম্যানিটিজ। তো ডিজিটাল হিউম্যানিটিজ আসার পরে দেখা যাচ্ছে যে প্রাইমারি যে আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্সের যে লাইনস অফ ইনকোয়ারি গুলো ছিল, যে অ্যাপ্রোচেস এবং মেথডস গুলো ছিল, সেগুলো একটু র্যাডিক্যাল হয়ে গেছে, একটু রেভলিউশনাইজড হয়ে গেছে, একটু চেঞ্জ হয়ে গেছে। এবং ডিজিটাল হিউম্যানিটিজেরও ক্রিটিক আছে, নিওলিবারাল এবং ক্যাপিটালিস্ট মোডস of oppression, যে digital humanities just because it's digital they have more funds, কিন্তু দেখা যাচ্ছে যে ট্র্যাডিশনাল লাইনস অফ ইনকোয়ারি গুলো দেখা যাচ্ছে ফান্ডিং সেরকম পাচ্ছে না, বাট দে অলসো হ্যাভ ভ্যালিউ ইন দ্য ওয়ে দে ডু রিসার্চ, তাই না? তো যাই হোক, সেই বিষয়গুলো নিয়ে একটু ভাবা যেতে পারে। এবং প্রাইমারিলি এই যে আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ এর যে স্টাইল বা সোশ্যাল সায়েন্স এবং ডিজিটাল হিউম্যানিটিজ, এই তিনটা মানে রিসার্চ ট্র্যাডিশনের যে ডিফারেন্স, সেটা প্রাইমারিলি হচ্ছে অ্যাপ্রোচ এবং মেথডে। You can engage with the same media object and do research, but ask different questions, তাই না? There are different things, different lines of inquiry that is lent through looking at a particular media technology through the lenses of arts and humanities, social science or digital humanities. তো এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করা যেতে পারে আর কি। আচ্ছা, তো আমরা ফিল্ড নিয়ে কথা বললাম। এখন একটু সবার উদ্দেশ্যে আমি একটু আরেকটু ফোকাসড যে এরিয়া অফ রিসার্চ, এবং এই বিষয়গুলো নিয়ে এখানে কথা বলার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, এবং ফর মি অফেন টাইমস রিসার্চ ইজ মি সার্চ, তাই না? এরকম একটা কথা আছে যে রিসার্চ অনেক সময় দেখা যায় যে আমাদের সিচুয়েটেড নলেজেস, ডনা হ্যারোওয়ে যেটা নিয়ে কথা বলেছেন, যে আমাদের পার্টিকুলার এক্সপিরিয়েন্স, যেটা the line of feminist thinking, particular experience in the world is a very huge area of possibility for research. তো আমার ক্ষেত্রে যেটা হয় যে আমার রিসার্চ কোয়েশ্চেন গুলো বা রিসার্চের যে অবজেক্টিভ গুলো, সেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, দ্য পার্সোনাল ওয়ে অফ অন্টোলজিক্যাল ওয়ে অফ বিইং ইন দিস ওয়ার্ল্ড থেকেই দেখা যাচ্ছে যে জাগ্রত হয় আর কি। তো সেই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি জাস্ট একটু সবার সাথে শেয়ার করতে চাচ্ছি যে কি কি এরিয়াতে, এবং এটা শুধুমাত্র যে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ ডিপার্টমেন্টে সেটা না, এটা দেখা যাচ্ছে যে অনেক মানে এটা খুবই প্রোটিয়ান হয়ে গেছে যে
ডিসিপ্লিন গুলো এখন আর দেখা যাচ্ছে তাদের মধ্যে আলাদা আলাদা কোনো ভাগ নাই। এক ডিসিপ্লিনের স্টুডেন্ট অন্য ডিসিপ্লিনে গিয়ে কোর্স নিতে পারছে এবং মানে অনেকগুলো কোর্স করতে পারছে। তো দেখা যাচ্ছে যে অনেকটাই স্টুডেন্ট সেন্ট্রিক হয়ে গেছে, যে আমাদের দেশে যেটা হয় আর কি, অ্যাটলিস্ট আমি যখন আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট স্টাডিজে ছিলাম, দেখা যাচ্ছে যে আমাদের সিলেবাস খুবই ফিক্সড এবং এই কোর্সগুলোর বাইরে কোর্স নেওয়ার সুযোগ নাই। হ্যাঁ, ইন্টারডিসিপ্লিনারি কোর্স ছিল 3টা বা 4টা, যেটা আমরা ফিলসফি ডিপার্টমেন্ট, হিস্ট্রি ডিপার্টমেন্ট, কম্পিউটার ডিপার্টমেন্টে গিয়ে করতাম। কিন্তু এর বাইরে দেখা যাচ্ছে যে কোর্স নিজে নেওয়ার বা চুজ করে নেওয়ার বা আমার রিসার্চের সাথে ওরিয়েন্টেড কোনো একটা পার্টিকুলার কোর্স করার বা চুজ করার সেই সুযোগটা নাই। তো এখানে আবার সেটা আছে এবং আমি জানি যে পৃথিবীর অনেক জায়গায় এই সুযোগটা আছে আর কি কোর্সগুলো করার। তো তো স্টুডেন্টরা দেখা যাচ্ছে যে বিজনেস ডিপার্টমেন্টে গিয়ে ডেটা অ্যানালাইসিসের উপর একটা কোর্স করছে। অ্যাটেক আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা গিয়ে ট্র্যাডিশনাল আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিপার্টমেন্টে গিয়ে হয়তো সিনেমার উপর একটা কোর্স করছে, যেটা খুবই ফাউন্ডেশনাল। তো এই বিষয়গুলো আছে। তো এখন এই এরিয়াগুলো খুবই ইন্টারডিসিপ্লিনারি, বাট এই এরিয়াগুলো নিয়ে এখন বর্তমান বিশ্বে কাজ হচ্ছে এবং ফান্ডিং আছে। তো সবার উদ্দেশ্যে এটা একটু শেয়ার করতে চাচ্ছিলাম আর কি। তো যাই হোক, প্রথমে আছে ইলেকট্রনিক লিটারেচার। Electronic literature is different from digital humanities or traditional digital humanities. Electronic literature basically focus করে হচ্ছে এই যে the way we understand or the way we engage with literature. দেখা যাচ্ছে যে আমরা সাধারণত কি বই পড়ি, তাই না? তো ডিজিটাল বা ইলেকট্রনিক টার পরে অনেক কিছুই ইলেকট্রনিক্যালি মিডিয়েটেড হয়ে গেছে। অনেকেই দেখা যাচ্ছে যে ইনফরমেশনের জন্য ইউটিউব, আগে যেটা আমাদের সময় যেটা আর কি আমরা নোটস পড়তাম, তাই না? রামজিলাল সেন, নটোরিয়াস নোটস আমাদের একটা প্রজেক্ট ছিল আন্ডারগ্রেডে, যেটা আমরা ব্যাচ হিসেবে করেছিলাম, মনে পড়ে গেল সেটার কথা। কিন্তু এখন স্টুডেন্টরা কিন্তু ওটা করছে না। আমাদের সময় আমরা দেখা যাচ্ছে ইন্টারনেটের ব্যবহারটাই অনেকটা সাপ্রেস ছিল, অনেক কম সুযোগ ছিল, বিশেষ করে আমরা যারা হলে থাকতাম তাদের জন্য। তো এখন কিন্তু মানে ইন্টারনেটটা অনেক সহজলভ্য হয়ে গেছে এবং ইলেকট্রনিক টার্ন হয়েছে একটা লিটারেচারের। এবং এটা যে শুধুমাত্র ইনফরমেশন দেওয়া নেওয়া এটা না, ইলেকট্রনিক্স ব্যবহার করে কিন্তু নতুন নতুন লিটারেচারও তৈরি হচ্ছে। যেমন ইন্টারঅ্যাক্টিভ ন্যারেটিভ লিটারেচারের একটা মানে কম্প্যারেটিভলি নিউ স্পিন। যে লিটারেচার আগে শুধুমাত্র লেখক লিখতেন বইয়ে এবং যে পড়তেন সে পড়ার পর লেখকের সাথে একটা দেখা যাচ্ছে যে কমিউনিকেশনের ব্যবস্থা হতো। কিন্তু এখন ইন্টারঅ্যাক্টিভ ইলেকট্রনিক লিটারেচার আসার পরে দেখা যাচ্ছে যে অথর সে একটা সিস্টেম ডিজাইন করে রেখেছেন, একটা ইন্টারঅ্যাক্টিভ সিস্টেম, যে ট্র্যাডিশনাল রিডার সে এখন শুধু যে রিডার তা না, সে একই সাথে রিডার এবং প্রডিউসারও অফ লিটারেচার ইন্টারঅ্যাক্টিভিটির মাধ্যমে। যে সে যে শুধু একপাক্ষিকভাবে পড়ছে তা না, সে অনেক কিছু সেখানে দিচ্ছেও দেখা যাচ্ছে যে। এবং লেখক যে মেইন মেকার of this kind of interactive literature, সে ওই সিস্টেমটা করে রেখেছেন এবং একটা পার্টিকুলার পর্যায়ের পরে সে দায়ে ছেড়ে দিয়েছে যে এই লিটারেচারটা আমি, দিস পিস অফ লিটারেচার আমি এটা তৈরি করলাম, কিন্তু এখন বাকিটা হচ্ছে রিডার এটার মধ্যে কি ইনপুট দিবে, ইন্টারাকশন হবে এবং তার মাধ্যমে এই লিটারারি প্রজেক্ট বেসিক্যালি শুধুমাত্র লিটারারি টেক্সট না, আগেন সবকিছু তো টেক্সট হতে পারে। তো যে লিটারেচারের যে টেক্সটটা সেটা বেসিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ইলেকট্রনিক লিটারেচার, আচ্ছা এভাবে প্রত্যেকটা হয়তো বলতে গেলে দেখা যাবে যে সময় অনেক বেশি চলে যাবে, তো সেদিকে না যাই। ডেটা ভিজুয়ালাইজেশন হচ্ছে ডেটাকে কিভাবে ভিজুয়ালাইজ করা যায়, এবং ভিসারালাইজেশন হচ্ছে ফিলিংস, অ্যাফেক্ট, যে ডেটাকে কিভাবে দেখা যাচ্ছে যে অ্যাফেক্ট
ফিলিংস, ইমোশনস, এদিকে কিভাবে ইয়ে করা যায়। আচ্ছা, ভিজুয়াল অ্যান্ড সাউন্ড স্টাডিজ একটা আছে, সিনেমা স্টাডিজ তো অনেকদিন আগে থেকেই ছিল, এখনো আছে। অ্যাফেক্ট অ্যান্ড মিডিয়েশন, একটু আগে যে রিচার্ড গ্রুসিনের কথা বলছিলাম, মিডিয়েশন অথবা মিডিয়াটাইজেশন অফ লিটারেচার, এটা এটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তো দেখা যাবে যে আজকে হয়তো সবকিছু এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু আশা করছি যে যারা এই বিষয়গুলো নিয়ে ইন্টারেস্টেড তারা হয়তো আরো ফার্দার এই বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করবেন এবং জানবেন। তারপরে নেটওয়ার্ক মিডিয়া, এই যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফেসবুক, টুইটার থেকে শুরু করে দেখা যাচ্ছে যে একটা সোশ্যাল প্ল্যাটফর্মের লিংক আরেকটা প্ল্যাটফর্মে শেয়ার করা, এবং তার মাধ্যমে যে ডিসকোর্স তৈরি হওয়া, তার মধ্যে যে কমিউনিকেশন গুলো ফ্যাসিলিটেট হওয়া, এবং তার এই কমিউনিকেশন গুলো কিভাবে প্রবলেম্যাটিক, এই কমিউনিকেশন গুলো কিভাবে ঝামেলার, এবং এভাবে কিভাবে একটা নেটওয়ার্ক তৈরি হয়, এই নেটওয়ার্ক গুলো অ্যানালাইজ করার কাজ হচ্ছে নেটওয়ার্ক মিডিয়া। সাবঅল্টার্ন স্টাডিজ আমরা অনেকেই জানি, তো ওইদিকে যাচ্ছি না। ভিডিও গেমস অ্যান্ড অ্যানিমেশন, ভেরি ইম্পর্টেন্ট। রিসেন্ট টার্ন, বাংলাদেশে এই বিষয়টা নিয়ে কাজ হচ্ছে না, সেটা নিয়ে চিন্তা করা যেতে পারে। রেডিও অ্যান্ড পডকাস্ট, মিডিয়া লিটারেসিজ অ্যান্ড পেডাগজিস, যেটা বাংলাদেশের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। যেভাবে ফেক নিউজ বাংলাদেশের মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, মিডিয়া লিটারেসি এবং পেডাগজিস নিয়ে অনেক কাজ হতে পারে। পারফরমেন্স অ্যান্ড আইডেন্টিটি, এই বিষয় নিয়ে আমার মনে হয় আপনারা জানেন। কুয়ার থিওরি অ্যান্ড ক্রিটিক্যাল সেক্সুয়ালিটি স্টাডিজ, যে বিষয় যেখানে আমি নিজেকে ইন্টারসেকশনাল, বাট যেখানে আমি নিজেকে স্থাপন করি আর কি। ইস্যুস অফ জেন্ডার, রেস, ক্লাস, লেবার ইন মিডিয়া, টেকনোলজি অ্যান্ড কালচার অ্যান্ড লিটারেচার অ্যাজ ওয়েল। Theology and religion, media histories and media archaeology, artificial intelligence and algorithms in media, এই যে গুগল ইউজ করছি আমরা, ইয়াহু সার্চ ইঞ্জিন ইউজ করছি, অনেক সার্চ ইঞ্জিন আছে, তো তারা কিভাবে ইউজার ইনফরমেশন ইউজ করে এমন একটা অ্যালগোরিদম তৈরি করে ফেলে যারা আমাদের প্রেফারেন্স জানে। ফর এক্সাম্পল নেটফ্লিক্স আছে এখন বাংলাদেশে, নেটফ্লিক্স অনেক সময় সাজেস্ট করে না অনেক কিছু, যে আপনি যা যা দেখছেন, অথবা গুগলে আপনার সার্চ হিস্ট্রি যা যা দেখছেন সেই অনুযায়ী মেশিন লার্নিং এর মাধ্যমে সে হচ্ছে এই বিষয়গুলো অন্তস্থ করে আপনাকে সাজেস্ট করে যে আপনি ওই দেখেছেন, তার মানে আপনি এই জনরার প্রতি ইন্টারেস্টেড, তাহলে আপনাকে এটা সাজেস্ট করি, আপনি এটা দেখেন। এবং এটার ক্যাপিটালিস্টিক এবং নিওলিবারাল ইমপ্লিকেশন আছে। সো এই বিষয়গুলো খুবই খুবই দেখা যাচ্ছে ইন্টারেস্টিং। ইমার্জিং মিডিয়া হচ্ছে নতুন যে মিডিয়াগুলো আসছে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্মার্ট টেকনোলজিস, তাই না, ওই যে বলি আমরা স্মার্ট কার, তারপরে যে স্মার্ট ক্লিনিং টেকনোলজিস, তারপরে স্মার্ট হোম, এই বিষয়গুলো নিয়ে অনেক রিসার্চ হচ্ছে। মিডিয়া, হেলথ, হিউম্যানিটিজ অ্যান্ড বায়োপলিটিক্স, যেটা কোভিড-19 এর টাইমে দেখা যাচ্ছে যে there is a surge in health humanities. হেলথ হিউম্যানিটিসটা আমার মনে হয় অনেকেই জানেন এখন, যেহেতু কোভিড-19 এর সময়, যে হেলথের বিষয়গুলোতে হিউম্যানিটিজের ইন্টারসেকশন, হিউম্যানিটিজ যে বিষয়গুলো আগে দেখা যাচ্ছে যে মেডিকেল সায়েন্স, হেলথ, বায়োলজি তাদের একক আধিপত্য ছিল, হিউম্যানিটিজ এসে তার যেই ইয়েগুলো আছে, মেথোডোলজি গুলো আছে, যেমন ক্লোজ রিডিং, তারপরে হচ্ছে পলিটিক্স, আইডিওলজি ক্রিটিক, এই বিষয়গুলো দিয়ে তাদের যে পলিটিক্স, অর্থাৎ মিডিয়ায়, শুধু মিডিয়ায় না বাট এমনিতে যে হেলথ কর্পোরেশন, তাই না, আমরা যদি দেখি যে স্বাস্থ্যমন্ত্রীর ডিসকোর্স থেকে শুরু করে আমাদের হসপিটালগুলো, এবং মানে বড় বড় হসপিটাল থেকে শুরু করে মাঠ পর্যায়ের হসপিটালে যে ধরনের প্রবলেম গুলো আছে, যে ধরনের পলিটিক্স গুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা। পাবলিক হিউম্যানিটিজ, দ্য কনস্ট্রাকশন অফ পাবলিকস অ্যান্ড কাউন্টার পাবলিকস, এই বিষয়গুলো, ক্রিটিক্যাল মেকিং, ডিজিটাল হিউম্যানিটিজ, এই বিষয়গুলো নিয়ে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে রিসার্চ হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আরেকটু জানবেন। যাই হোক, ক্রিটিক্যাল মিডিয়া স্টাডিজ এবং কালচারাল স্টাডিজ, লিটারেচার, ইলেকট্রনিক লিটারেচার, ডিজিটাল হিউম্যানিটিজে কিছু রিসেন্ট টার্ন আছে, এবং একটা টার্ন বলতে আমি বুঝাচ্ছি, হিউম্যান হিস্ট্রি যদি আমরা দেখি, স্কলারলি হিউম্যান হিস্ট্রি, তাহলে দেখা যাবে যে মডার্নিজম, পোস্ট মডার্নিজম, এরকম কিছু ম্যাসিভ টার্ন থাকে, যেটা বেসিক্যালি আগের যে লাইন অফ ইনকোয়ারি, ফিলসফি, এগুলোকে ক্রিটিক করে। তো এরকম রিসেন্ট কিছু টার্ন আমি এখানে বলতে চাইছি, যেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল টার্ন। আগে দেখা যাচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারকে খুব একটা গুরুত্ব দেওয়া হতো না মিডিয়া স্টাডিজ এবং লিটারেচারে, এখন দেওয়া হচ্ছে।
অ্যাফেক্টিভ টার্ন, সেটা হচ্ছে যে হিউম্যান ইমোশন, ফিলিংস, প্রি-পার্সোনাল ইন্টেন্সিটিস, এই বিষয়গুলো নিয়ে রিসার্চ হচ্ছে। এনভায়রনমেন্টাল টার্ন, যেটা হচ্ছে আমি বলবো যে এখানে যতগুলি আছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এখন, বিকজ উই আর স্টার্টিং টু থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড দ্যাট উই আর ইনহ্যাবিটিং, তাই না? এবং ফাইনালি ট্রান্সন্যাশনাল টার্ন, ইনক্রিজিংলি মিডিয়া টেকনোলজির কারণে হোক, কমিউনিকেশনের কারণে হোক, গ্লোবাল ভিলেজের যে কনসেপ্টটা মার্শাল মাকলুহানের এবং অর্জুন আপাদুরাই যেটাকে বলেছিলেন আর কি, যে মিডিয়ান কমিউনিকেশনের কারণে এখন সবকিছু অনেক কাছাকাছি চলে এসছে। তো ইনক্রিজিংলি শুধুমাত্র আমরা যে পৃথিবীর বিভিন্ন জায়গায় স্কলারলি লাইন্স অফ ইনকোয়ারি সেটার দিকে ইন্টারেস্টেড তা না, ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গা থেকে তারা হচ্ছে বিভিন্ন দিকে যে ধরনের কাজ হচ্ছে, ট্রান্সন্যাশনাল যে কাজগুলো হচ্ছে, অন্যান্য দেশে কি কাজ হচ্ছে, সেদিকে একটা কোলাবোরেটিভ এবং ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের দিকে এগিয়ে যাচ্ছে। সো সেটা নিয়েও একটু চিন্তা করা যায়। আচ্ছা, মেথডস নিয়ে খুব বেশি বলবো না, বাট পার্টিকুলার কিছু মেথডস আছে, এগুলো নিয়ে চিন্তা করতে পারেন। ইটস ভেরি হেল্পফুল টু থিঙ্ক অ্যাবাউট, কারণ মেথডস নিয়ে দেখা যাচ্ছে যে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল অ্যাটলিস্ট, যে মেথডস নিয়ে খুব কমই আমি বুঝতাম, এবং মেথডস ইজ সাচ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ হায়ার স্টাডিজ। তো কিছু মেথডস এখানে লিস্ট করেছি: আইডিওলজি ক্রিটিক, ডিসকোর্স অ্যানালিসিস, ন্যারেটিভ রিসার্চ, ফিকশন নন ফিকশন মিডিয়া, ভিজুয়াল স্টাইল রিসার্চ, sound research, acting and performance, representation, authorship and auteurism, political economy, media policy, psychoanalytic criticism, cognitivism, ethnography, যার যেই ধরনের মেথড নিয়ে ইন্টারেস্ট, সে ওই লাইন অফ ইনকোয়ারিতে যেতে পারে আর কি। তো এগুলো হচ্ছে প্রাইমারি মেথড কিছু মিডিয়া স্টাডিজ, গেম স্টাডিজের জন্য। তারপরে কিছু সিনথেটিক, অর্গানিক বা মাল্টি পার্সপেক্টিভ অ্যাপ্রোচ আছে, যেমন অডিয়েন্স রিসার্চ, জনরা রিসার্চ, স্টারডম অ্যান্ড সেলিব্রিটি, কালচারাল জিওগ্রাফি, ন্যাশনাল ট্রান্সন্যাশনাল গ্লোবাল, হিস্টোরি অ্যান্ড হিস্টোরিওগ্রাফি এবং প্রোডাকশন রিসার্চ। এবং ফাইনালি পপুলার মিউজিক, নিউ মিডিয়া, গেমস অ্যান্ড গেমিং, সফটওয়্যার রিসার্চ, ডিজিটাল হিউম্যানিটিজ। তো আমার মনে হয় সময়ের শেষের দিকে চলে এসেছি আমি, 1 ঘন্টা প্রায় হয়ে গেল। আমি যে বিষয়টা নিয়ে শেষ করতে চাই আজকে সেটা হচ্ছে, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু হ্যাভ সফটওয়্যার অ্যান্ড প্রোগ্রামিং কম্পিটেন্সি। কারণ এই যে যেটা বললাম যে আসলে ডিজিটাল টার্নটার পরে শুধুমাত্র ইনফরমেশন লিটারেসি বা ল্যাঙ্গুয়েজ লিটারেসি, লিঙ্গুইস্টিক লিটারেসি ইজ নট ইনাফ। ডিজিটাল লিটারেসি বা প্রোগ্রামিং লিটারেসিটা আপনার যদি থাকে, ইউ উইল বিকাম মোর কম্পিটেন্ট। তো আমাদের এরিয়াতে ব্রডলি স্পিকিং আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্সের যে এরিয়া, সেটা হচ্ছে SPSS প্রোগ্রামিংটা যদি জানেন তাহলে ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে খুব সুবিধা হয়। আর ইজ অ্যান ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট। নাও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে যে পাইথন জানতে হবে বা C+ জানতে হবে, C# জানতে হবে, এরকম কোনো কথা নাই। বাট SPSS and R ইজ ভেরি ইজি টু লার্ন, খুব বেশি সময় লাগে না। এবং রিসার্চের ক্ষেত্রে স্পেসিফিক্যালি ডেটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে এটা খুবই কাজে দেয়। প্রোডাকশনের ক্ষেত্রে অ্যাডোবি সুট, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, ইনডিজাইন, অডিশন, ইলাস্ট্রেটর, এই বিষয়গুলো একটু দেখে নিতে পারেন। এবং আজকাল এগুলো খুব সহজলভ্য হয়ে গেছে, ইন দ্য সেন্স যে ইউটিউব ভিডিও আছে, অনেক দেখা যাচ্ছে যে রিসোর্স আছে যেখান থেকে এই বিষয়গুলো শেখা যায়। এবং ফাইনালি টুয়াইন টা খুবই ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম। এটা লিটারেচারের স্টুডেন্ট হিসেবে সবাই একটু দেখবেন। I'm primarily talking to students of English department today. So Twine হচ্ছে একটা সফটওয়্যার যেটা কিছুটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ন্যারেটিভ স্টোরি টেলিং, ডিজিটাল ইন্টারঅ্যাক্টিভ ন্যারেটিভ স্টোরি টেলিং এর ব্যবস্থা করে। সেখানে বেসিক্যালি, আচ্ছা একটা ছবি দেখাই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এটা হচ্ছে আমার একটা টুয়াইন প্রজেক্ট। এখানে বেসিক্যালি আমি যেটা করেছি, এই যে ছোট ছোট বক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে একটা ন্যারেটিভ স্টোরির এক একটা দেখা যাচ্ছে যে স্লাইড বা এক একটা স্ক্রিন। এবং আপনি একটার সাথে একটা নোড তৈরি করে ফেলতে পারেন, যেটা করে আপনি একটা HTML ফাইল হিসেবে এটাকে এক্সপোর্ট করবেন। এবং আপনি যাকে এটা পাঠাবেন, সে যখন ফাইলটা প্লে করবে, he will be able or he or she or they will be able to
traverse through the world that you have created through interactivity. এবং এই ইন্টারঅ্যাক্টিভিটিটা হবে হচ্ছে কম্পিউটার এবং কিবোর্ডের মাধ্যমে। সে হচ্ছে ইন গেম, এটাকে গেম হিসেবে অনেকে দেখে, বাট ইটস বেসিক্যালি আ ন্যারেটিভ স্টোরি টেলিং ওয়ে, যেটা ইন্টারঅ্যাক্টিভ। ইন্টারঅ্যাক্টিভ মানে হচ্ছে যে রিডার বা যে নিজেকে এর মধ্যে ইমার্স করছে, সে হচ্ছে এটার সাথে ইন্টারাকশন করছে, ইন্টারাকশনের মাধ্যমে সে গল্পটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে আর কি। তো তার ডিসিশন, দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পসিবল আউটকাম আছে এখানে, এন্ডিং, অল্টারনেট এন্ডিং, সেকেন্ড অল্টারনেট এন্ডিং, তো অনেক কিছুই করা যায় আর কি। ইউ ক্যান আইদার চুজ টু বি ভেরি সিম্পলিস্টিক, এটাকে লিনিয়ারও করা যায়, অথবা ইউ ক্যান ক্রিয়েট সামথিং লাইক দিস, যেটা করতে সময় লাগে বাট ইটস ভেরি রিওয়ার্ডিং অ্যাট দি এন্ড। এবং ফাইনালি গেম মেকার ইজ অলসো লাইক খুবই খুবই সহজ একটা প্রোগ্রাম, যেটা দিয়ে ওয়ান ক্যান ক্রিয়েট গেমস। আজকে এখানেই তাহলে শেষ করছি, এখন তাহলে একটু প্রশ্ন উত্তরে চলে যাই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসনিং। ধন্যবাদ মিজানুর রশিদ রূপক। আমরা বেশ চমৎকার, এবং আমাদের কাছে যেগুলো অনেক কিছুই আমরা হয়তো কখনো কখনো খুব অল্প অল্প কথাবার্তা বলি, খুব ধোঁয়াশা ভাবে কথাবার্তা বলি, কিছু বুঝি কিছু বুঝি না, এরকম একটি বিষয় নিয়ে রূপক কথা বললেন, এবং আমরা জানতেও পারলাম যে আমাদের কি কি সুযোগ আছে। আমরা কিছু প্রশ্ন পেয়েছি, তার মধ্যে একটি প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন আসমা বিনতে হাফিজ। তিনি জিজ্ঞাসা করেছেন যে ইংরেজি সাহিত্যে পড়ার পরে লাইফ সায়েন্সে বা আরো খুব সুনির্দিষ্টভাবে এগ্রিকালচারে পরবর্তীতে শিফট করার কোনো সুযোগ পাওয়া যায় কিনা, অথবা যেই বিষয়টি মিজানুর রশিদ রূপক বললেন ডেটা সায়েন্স, এই ধরনের কোনো বিষয়ে পরবর্তীতে উচ্চশিক্ষা অধ্যয়নে যাওয়ার কোনো সুযোগ পাওয়া যায় কিনা। আমার মনে হয় যে অবশ্যই এটা সম্ভব, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এটাকে আমি কিভাবে ওরিয়েন্ট করছি আমার এসওপিতে। আমার এসওপির মাধ্যমে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, হয়তো সেটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে হতে পারে, যে আমার পড়াশোনা এটাতে ছিল, কিন্তু আমি হয়তো নর্মেটিভলি অথবা এক্সট্রাঅর্ডিনারিলি আমি এই বিষয়ে কাজ করেছি ওভার দ্য পাস্ট 1 or 2 ইয়ার্স, এবং এখন আমি রিয়েলাইজ করলাম যে দিস ইজ মাই কলিং, দিস ইজ ওয়্যার আই ওয়ান্ট টু সি মাই সেলফ ইন দ্য ফরসিয়েবল ফিউচার। এবং এই বিষয়ে আমার হয়তো কিছু 2-1টা সার্টিফিকেট কোর্স করা আছে ইনিশিয়ালি এই বিষয়গুলোর, কারণ গ্র্যাজুয়েট স্টাডিজ অর্থাৎ মাস্টার্স বা পিএইচডিতে এসে কিছুটা এক্সপেকটেশন থাকে যে প্রাইমারি লেভেলের যে ফাউন্ডেশনাল আন্ডারস্ট্যান্ডিং ইন আ ডিসিপ্লিন সেটা আপনার থাকবে, যেটা ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজে সম্ভব, কারণ হিউম্যানিটিজের লার্জার কনটেক্সট বা কমিউনিকেশনের লার্জার কনটেক্সটে এসে কিছু ফাউন্ডেশনাল আইডিয়া অ্যাবাউট মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কিন্তু মোটামুটি সবারই থাকে। আমাদেরকে সেই ফাউন্ডেশনাল কোর্সগুলো করানো হয়, যেটা আমি বলেছিলাম যে ইংলিশের স্টুডেন্ট হিসেবেও আমরা হিস্ট্রি, ফিলসফি এই কোর্সগুলো করি, এবং কিছু ফাউন্ডেশনাল ধারণা আমাদের সবসময় থাকে। তো ওরকম একটা ডিসিপ্লিনের জাম্পের ক্ষেত্রে, কারণ দেখা যাচ্ছে যে হিউম্যানিটিজ এবং পরের দিকে যদি লাইফ সায়েন্সের দিকে যাই, এটা কিন্তু একটা ডিসিপ্লিনাল শিফট, ইন্টারডিসিপ্লিনারি পসিবল, কিন্তু একটা ডিসিপ্লিনারি শিফট ইন দ্য সেন্স যে এটা টোটালি হচ্ছে হিউম্যানিটিজ থেকে সায়েন্সের দিকে চলে যাচ্ছে। সেক্ষেত্রে হেলথ হিউম্যানিটিজের ডিপার্টমেন্টগুলো অথবা এগ্রিকালচারাল হিউম্যানিটিজের কোনো স্পেসিফিক ডিপার্টমেন্ট আছে কিনা সেটা একটু খুঁজে দেখা যায়। হেলথ হিউম্যানিটিজ নিয়ে তো অনেক কাজ হচ্ছে, সো সেক্ষেত্রে লাইফ সায়েন্স যেহেতু বলা হলো, ট্র্যাডিশনাল লাইফ সায়েন্সের ডিপার্টমেন্টে না গিয়ে ইন্টারডিসিপ্লিনারি, এবং আগেন আই ফোকাস অন ইন্টারডিসিপ্লিনারি হিয়ার, যে হেলথ হিউম্যানিটিজ নিয়ে যে ডিপার্টমেন্টগুলো কাজ করে সেই দিকে যাওয়াটা কি পসিবল কিনা, আমার মনে হয় সেটা নট অনলি প্রোডাক্টিভ বাট অলসো মানে পসিবিলিটির ক্ষেত্রেও সেটা আমার মনে হয় ফান্ডিং এর ক্ষেত্রে আমার মনে হয় বেশি প্রোডাক্টিভ হবে। সো অ্যাগেন পসিবল, বাট এটা ডিপেন্ড করে যে আসলে কোন অ্যাভিনিউর দিয়ে আমরা সেটা চাচ্ছি আর কি। তানভীর ভাই, হ্যাঁ সরি, একটা প্রশ্ন আমরা পাচ্ছি একদম খুব স্পেসিফিক, সেটা হচ্ছে যে আপনার যে গবেষণার ক্ষেত্রটি বা যেই বিষয় নিয়ে আপনি কাজ করছেন, ক্রিটিক্যাল মিডিয়া স্টাডিজ, এখানে যদি কেউ পিএইচডি কিংবা মাস্টার্স এর জন্য আবেদন করতে চান, তাহলে তার কি কি ধরনের প্রস্তুতি থাকা উচিত? খুবই খুবই ওয়ান্ডারফুল কোয়েশ্চেন।
আসলে ক্রিটিক্যাল মিডিয়া স্টাডিজ তো খুবই ব্রড একটা ডিসিপ্লিন। তো কিছু স্পেসিফিক যেই রিসার্চ এরিয়াগুলো আমি মেনশন করেছিলাম আমার যখন আমি কথা বলছিলাম তখন, অলরেডি যে প্রস্তুতি আছে অ্যাজ আ স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট, সেটা লিটারেচার হোক বা ল্যাঙ্গুয়েজ হোক বা পেডাগজি হোক বা যেটাই হোক আর কি, বা কালচারাল স্টাডিজ হোক, অলরেডি যেই ট্রেনিং আছে সেটাকে কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়, আমার মনে হয় সেটা একটা জিনিস মাথায় রাখা যায় আর কি। যে লিটারেচারের স্টুডেন্ট হিসেবে এখন কি আমার কাছে যদি গেমস অ্যান্ড অ্যানিমেশন বেশি চ্যালেঞ্জিং মনে হয়, যদিও দেখা যাবে যে গেমস অ্যান্ড অ্যানিমেশন প্রোগ্রামে ঢোকার জন্য আমাদেরকে যে একদম ট্র্যাডিশনাল গেম ডিজাইনার হতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। গেমের মধ্যে ন্যারেটিভ স্টোরি টেলিং ইজ আ ভেরি বিগ পার্ট অফ গেমস, তাই না? তো ন্যারেটিভ, প্রত্যেকটা গেম যখন কেউ তৈরি করে এর মধ্যে অনেক কম্পোনেন্ট আছে। কেউ অ্যানিমেশন নিয়ে কাজ করে, কেউ ইন্টারঅ্যাক্টিভিটি নিয়ে কাজ করে, কেউ গেম ডিজাইন নিয়ে কাজ করে, কেউ ক্যারেক্টার ডিজাইন নিয়ে কাজ করে, কেউ ভয়েস ওভার নিয়ে কাজ করে, কেউ পারফরমেন্স নিয়ে কাজ করে, কেউ গল্পটা কি হবে, ন্যারেটিভ, সেটা নিয়ে কাজ করে। তো অ্যাজ আ স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার আমাদের জন্য কোনটা বেশি ফিজিবল হয় এবং কোনটা আমাদের ইন্টারেস্টের সাথে যায়, সেটা কিন্তু আরেকটু সিচুয়েটেড পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে, আরেকটু মাইনিউটলি চিন্তা করলে কিন্তু বোঝা যায়। এক্সকিউজ মি। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে কিছু কিছু এরিয়া লিটারেচারের স্টুডেন্টদের জন্য খুব ইজিলি ইট লেন্ডস ইটসেলফ টু দ্য স্টুডেন্ট অফ লিটারেচার, আমার মনে হয় সেদিকে ম্যাক্সিমাইজ করা যায়। এবং কিছু ফাউন্ডেশনাল মিডিয়া স্টাডিজের যেই থিওরিগুলো আছে, যে আইডিয়াগুলো আছে, যেটা আমি শিওর যে অলরেডি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কোর্স আছে, মিডিয়া ডিপার্টমেন্টও আছে, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আছে, জাহাঙ্গীরনগর এবং জগন্নাথে আমি জানি যে আছে মিডিয়া এবং জার্নালিজম, মিডিয়া স্পেসিফিকলি না থাকলেও জার্নালিজম আছে। তো সেই ডিপার্টমেন্টগুলো থেকে কোনো ফাউন্ডেশনাল কোর্স করা যায় কিনা, এবং সেই স্টুডেন্টদের সাথে কথা বলে, সেই ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে কথা বলে কিছু বিষয়ে রপ্ত করা যায় কিনা। যেমন মিডিয়া স্টাডিজের ক্ষেত্রে মার্শাল মাকলুহান is very important to know, Herbert Marcuse very important to know. তো এই যে কিছু ফাউন্ডেশনাল ধারণা যদি নিয়ে আসা যায় তাহলেই তো হয়ে গেল। এবং কালচারাল স্টাডিজের অনেক কিছুই তো মিডিয়ার সাথে রিলেটেড, তো সেই বিষয়গুলো আমার মনে হয় ছাত্রছাত্রীরা অলরেডি পড়ছে, ফাউন্ডেশনাল যে থিওরিগুলো আছে, সো সেগুলোকেই কিভাবে ম্যাক্সিমাইজ করা যায় আমার মনে হয় সেদিকে একটু চিন্তা ভাবনা করা যায় আর কি। একটি খুব তাত্ত্বিক প্রশ্ন আছে, কিন্তু আমার মনে হয় যে আমি প্রশ্নটি করি কিন্তু এখনই উত্তর দেওয়াটাও মনে হয় খুব জরুরি না। সেটি হচ্ছে যে আমাদের একজন ছাত্র আবু জুবায়ের প্রশ্ন করছেন যে এরকম ভাবে নতুন কোনো একটি ব্রাঞ্চে শিফট করে গেলে গ্রাফিক্স, অ্যানিমেশন, গেমস, সেটা আমাদের এর আগের যে স্টাডি আছে সেটাকে খানিকটা আচ্ছন্ন করে ফেলে কিনা, বা সেটাকে খানিকটা এক ধরনের ব্যাকফুটে পাঠিয়ে দেয় কিনা। না, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে এই কোয়েশ্চেনটা। এবং আমার কাছে যেটা মনে হয় যে ইটস নট আ ম্যাটার অফ ভ্যালু জাজমেন্ট, যে আমি বেসিক্যালি গেমস অ্যান্ড অ্যানিমেশনস এর দিকে যাচ্ছি কারণ এখানে ফান্ডিং অপরচুনিটি বেশি, এটাও তো একটা নিও লিবারাল লাইন অফ থিঙ্কিং, তাই না? কিন্তু ট্যাকটিক্যাল ওয়েতে চিন্তা করলে আবার হোয়াট আর দি অ্যাফোর্ডেন্সেস, ক্রিটিক্যাল প্রোডাকশন গেমস অ্যান্ড অ্যানিমেশনস এর মাধ্যমে আমি যদি, এবং এখানে আবার রিচার্ড গ্রুসেনের যে রিমিডিয়েশনের কনসেপ্টটা সেটা চলে আসছে, যে আমরা যেভাবে টেক্সচুয়াল মিডিয়ামের সাথে যে আমরা বই পড়েছি এবং ট্র্যাডিশনাল যেই এপিস্টেমোলজি এবং ট্র্যাডিশনাল আমাদের যে অন্টোলজিক্যাল যেই ধারণাগুলো সেগুলো তো আছেই, কিন্তু এখন যে ডিজিটাল অ্যাফোর্ডেন্সেস বা এই যে গেমস অ্যান্ড অ্যানিমেশনসের যে টার্ন, এটার মাধ্যমে কি আমরা আগের যে ধারণাগুলো, যদি আমরা এখানে ডিস্টিংশন করতে চাই আর কি, ডিস্টিংশন করা যে প্রোডাক্টিভ হবে আমি সেটা বলছি না, কিন্তু যদি আমরা ডিস্টিংশন করি এবং যদি আমরা দেখি যে আমরা কি এই ধারণাগুলোর সাথে ডিসসার্ভিস করছি নাকি আমরা এগুলোকে আরো প্রলিফারেট করার আমাদের সুযোগ আছে। যেমন ইউটিউবে আমি কয়েকটা চ্যানেল এরকম বুকমার্ক করে রেখেছি যারা হচ্ছে অ্যানিমেটেড স্টোরি টেলিং এর মাধ্যমে পেডাগজিক্যাল প্র্যাকটিস ইয়াং লার্নার্সদেরকে ফিলোসফিক্যাল থট খুব সুন্দর করে বুঝায় এবং খুবই সহজভাবে।
যেটা আমার কাছে মনে হয় যে আমি যদি আমি আন্ডারগ্র্যাড সময়ে ফার্স্ট ইয়ারে যখন আমি ফিলোসফি কোর্সটা করেছিলাম, তখন এরকম একটা রিসোর্স যদি আমার থাকতো, তাহলে ফিলোসফির ফাউন্ডেশনাল ধারণাগুলো, স্পিনোজা, ফুকো, দেরিদা, আমার কাছে অনেক বেশি ক্লিয়ার হতো। তাহলে এই ক্ষেত্রে গেমস, অ্যানিমেশন বা ভিজুয়ালাইজেশন, এটা কি দেখা যাচ্ছে সেই ধারণাগুলোকে ব্যাকফুটে পাঠাচ্ছে, নাকি আরো বেশি রিমিডিয়েশনের মাধ্যমে আরো বেশি প্রলিফারেট করছে? সেই বিষয় নিয়ে আমার মনে হয় ভাবা যেতে পারে। রিমিডিয়েশন কি? একটি এক্সিস্টিং মিডিয়েশন, অর্থাৎ ফর এক্সাম্পল টেক্সচুয়াল মিডিয়েশনকে আমি যদি ভিজুয়াল মিডিয়ামে ট্রান্সলেট করি, সেটার কি কি অ্যাফোর্ডেন্সেস হতে পারে, সেটার কি কি পজিটিভ দিক হতে পারে, সেটার কগনিটিভ অ্যাফোর্ডেন্সেস আছে, সেটার দেখা যাচ্ছে লিঙ্গুইস্টিক অ্যাফোর্ডেন্সেস আছে। আমি এখানে আসার পরে এই বিষয়গুলো নিয়ে যখন জানতে শুরু করলাম, আমিও একটা বাংলাতে একটা ইউটিউব পডকাস্টের মতো একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম আর কি, যেটাতে 3টা ভিডিও আপলোড করার পরে আর সুযোগ হয়নি। তো ভবিষ্যতে হয়তো ইচ্ছা আছে এই বিষয়গুলো নিয়ে আরেকটু কথা বলার। তো এই যে ইন্টেলেকচুয়াল বা স্কলারলি প্র্যাকটিসটা কালটিভেট করার যে একটা কালচার, এটা কিন্তু দেখা যাচ্ছে গেমস, অ্যানিমেশন, ক্রিটিক্যাল মিডিয়া এর প্রলিফারেশনের মাধ্যমে সম্ভব। তার মানে হচ্ছে আমরা এটাকে একটা ডিসার্ভিস করছি না, আমরা এটাকে আরো প্রলিফারেট করা এবং সবার মধ্যে দেখা যাচ্ছে পাবলিক হিউম্যানিটিজের যেটা একটা বড় একটা মানে ইম্পর্টেন্ট একটা চাওয়া, যে দেখা যাচ্ছে যে অনেক উপরে আমরা কয়েকজন বসে বসে কথা বলছি, এবং আমরা নিজেদেরকে ধরে নিচ্ছি যে আমরা অনেক উপরে জেনারেল পাবলিকের কাছ থেকে, যে আমরা অনেক স্কলারলি, কিন্তু যে সাধারণ মানুষটা, তার এতে কি লাভ হচ্ছে, তাই না? তো পাবলিক হিউম্যানিটিজ এই কোয়েশ্চেন গুলো রেজ করে যে সাধারণ যে মানুষ, অর্থাৎ বা প্রান্তিক যেই মানুষ একটা দেশের, তার এই যে ইন্টেলেকচুয়াল কনভারসেশন বা ডিসকোর্স, এতে করে তার কি লাভ হচ্ছে। তো মিডিয়াম স্পেসিফিসিটি কি সেই ব্যারিয়ার গুলো ভাঙতে পারে কিনা, যেটা হয়তো দেখা যাচ্ছে টেক্সচুয়াল মিডিয়ামে পসিবল না, সেটা কি নেটওয়ার্ক মিডিয়াম দিয়ে ওভারকাম করা যায় কিনা, এই বিষয় নিয়ে একটু ভাবা যেতে পারে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এখন একটু জিসন বিশ্বাসের প্রশ্নটাই যাই। এই প্রশ্নটিও খুব মানে খুব মজার। উনি জিজ্ঞাসা করছেন যে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যদি কমিউনিকেশন অথবা মিডিয়া নিয়ে হায়ার স্টাডিজ যে যাওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কাজের সুযোগ কি কি হতে পারে, জব পসিবিলিটিস কি কি ধরনের হতে পারে? আসলে যে জিসনের কোয়েশ্চেনটা, যে আসলে জব অপরচুনিটি তো অবশ্যই আছে, কিন্তু এটা ডিপেন্ড করে আর কি যে নর্থ আমেরিকা নাকি পৃথিবীর কোন জায়গায়। কিন্তু সাথে সাথে এটাও বলবো যে আমরা যেই ধরনের হাইপার মিডিয়া স্যাচুরেটেড ওয়ার্ল্ডে এখন বাস করছি, মিডিয়া টেকনোলজির কারণে এবং ইনফরমেশন ডিসেমিনেশন ইত্যাদি ইত্যাদির কারণে, মিডিয়া স্টাডিজ বা ক্রিটিক্যাল মিডিয়া স্টাডিজ এর যে বিষয়টা, এবং মিডিয়া বেসিক্যালি এত কিছু নিয়ে ডিল করে এবং এত ইন্টারডিসিপ্লিনারি ফিল্ডটা, এর যে অ্যাপিলটা আছে এটা দিন দিন বাড়বে। তো সেটার সাথে রিলেটেড আর কি, যে জব অপরচুনিটি তো অবশ্যই আছে, টিচিং এ আছে, পেডাগজি, তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিতে আছে, ইন দ্য সেন্স ফিল্ম, সিনেমা, এবং যে কোনো মিডিয়া, লাইব্রেরি থেকে শুরু করে, বেসিক্যালি এটা ইন্ডিভিজুয়াল রিসার্চের উপর ডিপেন্ড করবে আর কি। ধন্যবাদ রূপক। আমার ধারণা আমাদের আরো অনেক প্রশ্ন ছিল, সেগুলো নিয়ে আরো কথা বলা যেত। কাসিফের কাছেও ছিল, রূপকের কাছেও ছিল, আরো অনেক বিষয় নিয়ে আমাদের কথা বলার ছিল, সেগুলো নিয়ে আমরা সামনেও আরো কথা বলবো। আমাদের এখনো আরো 8টি সেশন সামনে রয়েছে। সুতরাং আপনাদের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি আপনারা জমা করে রাখুন, এবং কি কি প্রশ্ন করতে চান সেগুলি ঠিক করে রাখুন। সামনে যারা আসবেন তাদের সাথে কথা বলা যাবে, এবং একই সাথে আজকে যারা আমাদের সাথে ছিলেন তারা সামনের সেশন গুলোতেও আমাদের সাথে থাকবেন। আমরা এরকম ভাবে শুধু যে কথা শুনবো তা না, আমরা কথা বলে বলেও আমাদের নিজেদের ভিতরে ইন্টারাকশন গুলো বাড়িয়েও আমরা আরো তথ্য এবং এ বিষয়ে আরো জানার চেষ্টা করব। আজকে যেই সেশনটি আমরা উপভোগ করলাম, আমরা সেশনে থাকলাম, উপস্থিত থাকলাম, সেখানে যারা যারা উপস্থিত ছিলেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, সময় দিলেন, এবং আজকে যে দুজন বক্তা তারা যে চমৎকার ভাবে আমাদেরকে তাদের বিষয়গুলিকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, বুঝিয়ে দিলেন, এবং আমাদের ভিতরে নতুন আরো প্রশ্নের তৈরি হলো, সেটাও একটি খুব চমৎকার বিষয় হলো। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার আগামীকালকে যে দুটি সেশন, সেই দুটি সেশনে
উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের সেশনটি, এই আজকের দ্বিতীয় সেশন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে আমরা আবার এই ভার্চুয়াল জগতের বাইরেও যেন সুস্থ অবস্থায় সবাই মিলিত হতে পারি, দেখা সাক্ষাৎ করতে পারি, সেই দিনের আশাই আমরা রইলাম। ধন্যবাদ সবাইকে।